গাঁ থেকে ছেলেটাকে নিয়ে এলো মানুষ হবে বলে, আপনি কোথাও ওকে একটা হাতের কাজ শেখার ব্যবস্থা করে দেবেন? তা নয়, সেই টাকা আর পুতুল গড়ার কাজই ঠেলে দিচ্ছেন। তুমি যা এঁকেছো, এই যে শুধু চমৎকারটাই নয়, এই অপূর্ব অপূর্ব। আমিও হয়তো চেষ্টা করলে এরকম আঁকতে পারতাম না। তুমি তুমি কার কাছ থেকে শিখেছো বাবা? আমার নাম ধরে না ডাকলে আমার হাসি আসবে না। কিন্তু আপনাকে যে অঞ্জনা বলে ডাকতেন। ব্যাস, ওই তো বলেছ অঞ্জনা। আর কিন্তু আপনি বলতে পারবে না। নাও ধীমান, চলো। ওঠ বাবা, ওঠ লক্ষ্মীটি, ওঠ। তোকে নিয়ে যাবার জন্যই তো আমি দশরথকে ডেকে পাঠিয়েছি। এই কাজল ডাঙা আমার কাছে পড়ে থেকে তোর লাভ কি বাবা? দেখছিস তো পালপাড়ার অবস্থা। আর 2-4 বছর বাদে এখানে আর কারো অন্ন জুটবে না। তাই বলছি, তার আগেই তোর এখান থেকে চলে যাওয়া ভালো। বটেই তো। এই যে দশরথ 5 বছর আগে গাঁয়ের বাসুরটি শহরে গেছিল বলি না পেটের ভাবনা নেই। বাপ মা মরা কুমোরের ছেলে তুই, টাকা শিখে আর পুতুল গড়ে আখেরে কিছু হবে না বাবা, কিছু হবে না। তার চেয়ে শহরে গিয়ে কোনো একটা কলকারখানায় কোনো কাজকর্ম ডুটিয়ে টুটিয়ে দুবেলা দুমুটো খেয়ে তুই বেঁচে থাক। ওঠো ধীমান, গাড়ির সময় হয়ে গেল। ওঠ বাবা, ওঠ লক্ষ্মীটি। আসি মহেন্দ্র কাকা, আসি হার জাটা। আসি লক্ষ্মী। সাবধানে থাকিস বাবা। বিমানকে দেখো দশরথ। এই আমার মনিব রায় রায়ন হরনাথ চৌধুরীর বাড়ি। এই বাড়িতেই তোমার ভাগ্য পুঁথা আছে ধীমান। ভাগ্য? হ্যাঁ গো, ওই যাকে বলে নিয়তি। চল 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 চল। আরে দশরথ দা যে কখন এলে? এই মাত্র আসছি। আরে জনার্দন বাবু অফিস ঘরে আছেন? হ্যাঁ। এই 5 লাখ টাকাটা কোন ফার্মে? ও, জেনারেল কনস্ট্রাকশন। হ্যাঁ স্যার, এটাই ওদের লাস্ট ইনস্টলমেন্ট। অ্যাকাউন্টেন্ট বাবু, চৌরঙ্গির ওই বাড়িটার জন্য আমি 12 লাখ টাকা পর্যন্ত দিতে পারি। মাসে যখন 5,000 টাকা ভাড়া পাওয়া যায়, এটা ওদের আপনি জানিয়ে দেবেন। ফ্যাক্টরি অ্যাকাউন্ট থেকে আজ দেখবেন? না, ওটা থাক। আরে দশরথ কখন এলে? হুজুর এই মাত্র। এই ছেলেটি? আগে সেই আপনাকে যে ছেলেটির কথা বলেছিলাম হুজুর, এই সেই ছেলেটি। এখন দয়া করে হুজুর যদি। বাবা, কি অঞ্জনা? মাস্টারমশাই আমার একটা আঁকা ছবি সেই সাথীতে পাঠিয়ে দিয়েছিলেন, সেটা তারা ছেপেছে। দেখি, চমৎকার হয়েছে। আবার সুখ্যাতিও করেছে, পড়ে দেখো না। কুমারী অঞ্জনার ছবি বয়সের অনুপাতে চমৎকার হয়েছে। আমার যে কি আনন্দ হচ্ছে। আর দিন কত যাক, তারপরে আমি তোমার একটা ছবি এঁকে দেবো। আর সেই ছবিটা আমি সোনার ফ্রেমে বাঁধিয়ে রেখে দেবো মা। আরে দশরথ, তুমি কখন এলে? এই এলাম দিদিমণি। কি বলছিলে দশরথ? আগে বলছিলাম হুজুরের দয়ায় এ বাড়িতে কত গরিব অনাথ প্রতিপালন হচ্ছে। তা এই ছেলেটিকে যদি একটু দয়া করেন, একটু যদি স্থান দেন, তাহলে ছেলেটার একটা গতি হয়। কি নাম তোমার? ধীমান পাল। হুজুরের ভরসাতেই ওকে এখানে এনি। আচ্ছা, বাড়িতে গিয়ে বলে দাও যেন বিমানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। ধীমান নয় বাবা, শুনলে না, ওর নাম ধীমান। ওই একই কথা, যা হয় একটা নাম হলেই হলো। আর হুজুর, ওই মাস্টার মশাইয়ের ঘরের পাশে ছোট ঘরটা অনেকদিন খালি পড়ে রয়েছে, ওইখানেই থাকবে। পাড়াগাঁয়ের ছেলেগুলো কেমন বোকা বোকা না বাবা? স্বাভাবিক। হ্যাঁ বাবা, মনে আছে তো এ মাসের 20 তারিখে আমার জন্মদিন। কি চাও তুমি মা তোমার জন্মদিনে? একটা মুক্তোর মালা আর
একটা সাজ। নাচের মাস্টারের কাছে আমি একটা নতুন নাচ শিখেছি, ওইগুলো পরে সেদিন আমি নাচবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। থাক 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 থাক, শুনো না, আমার এখনো পুজো আননি হয়নি। অঞ্জনা, অঞ্জনা, এই তো এখানেই ছিল একটু আগে, কোথায় গেল যে মেয়েটা? দিদিমণি তো বাবুর ঘরে। দেশের সব ভালো দশরথ? আগে হ্যাঁ, বিমান আমাদের পিসিমা। থাক থাক থাক, বেঁচে থাকো, সুখে থাকো। ছেলেটি কে দশরথ? আমাদেরই গায়ের ছেলে পিসিমা, বড় গরিব, তিন কুলে কেউ নেই, গায়ে থেকে আখের খাওয়াবে, তাই এইখানে কর্তাবাবুর পায়ের তলায় এনে ফেলে দিল। কথায় বলে মহতের আস্তাকুরও ভালো। আস্তাকুর কারো ভালো না দশরথ, নোংরা, দুর্গন্ধ, মাছি ভ্যান ভ্যান করে। তুমি থামো অঞ্জনা। তা হ্যাঁ দশরথ, ছেলেটির থাকা খাওয়ার ব্যবস্থা? হুজুর দয়া করে সব ব্যবস্থাই করে দিয়েছেন মা। মাস্টার বাবুর ওই পাশের ঘরটায় থাকবে, আর খাবার কথা আপনাদের বলতে বলেছেন। বেশ তো, রান্নাঘরে বলে দাও মাস্টারমশাইয়ের সঙ্গে যেন খাবার ব্যবস্থা হয়। জি আঙ্কেল। এসো অঞ্জনা। পিসিমাকে দেখলে তো দিমা, ওর মতো মানুষ আর হয় না। অঞ্জনা দিদিমণিকে একবারে মেয়ের মতন ভালোবাসে, দিন রাত ওকে নিয়ে আছে। কি আর করবেন বলো, বিয়ে থা তো আর হলো না। হ্যাঁ, ওনার বিয়ে থা হয়নি, কেমন করে হবে বলো? এদের বংশের উপযুক্ত পাত্রই নাকি মেলে। ও তুমি বুঝবে না, ও তুমি বুঝবে না, চল। হ্যাঁ, আসল কথাটা বলি শোনো, আমার মনে মস্ত বড় লোক, এদিকে ভীষণ রাসবাদী, কিন্তু এমন দরার বুকের ছাতি আর কারো দেখতে পাবে না। যখন এই রাস্তায় এসে পড়েছো, এইবার হাতের কাজ কিছু শিখে নাও, যাতে ভবিষ্যৎ আর খাবার ভাবনা ভাবতে না হয়, বুঝেছো? এসো ধীমা, এসো ভাই, এসো এসো। এই দেখো, এই ঘরে তুমি থাকবে, কেমন? কোনো ভয় নেই, পাশের ঘরেই থাকেন অঞ্জনা দিদিমণির মাস্টার মশাই। মশাই লোক। হ্যাঁ মাস্টার মশাই? হ্যাঁ, দশরথদা, মাস্টার মশাইকে একটু বলে তুমি। হবে এখন ভাই, হবে এখন। মাস্টার মশাই কলেজ থেকে ফিরে আসুন না, তারপর আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো তার কাছে। তারপর সেখানে গিয়ে একটু লেখাপড়া দেখিয়ে নিলেই হবে। এখন ওর জন্য কিচ্ছু ভাবতে হবে না ধীমান, কিচ্ছু ভাবতে হবে না। তুমি এক কাজ করো ভাই, তোমার ঘর তুমি থাকবে, বেশ মনের মতন করে সাজিয়ে নাও দেখি। আর যা যা জিনিস দরকার হবে আমি সব ব্যবস্থা করে দেবো, তোমার কিচ্ছু ভাবতে হবে না ভাই। না, ভালো করে গুছিয়ে নাও, কেমন? আগে কারখানায় কাজ করতে হলেও আজকালকার দিনে দুপাতা বিদ্যের দরকার, তাই ধীমানের ইচ্ছে হাতের কাজকর্ম শেখার সঙ্গে সঙ্গে একটা দিন লেখাপড়া করে। গায়ে অনেকটা পড়েছে মাস্টার বাবু, তাই নাকি? খুব ভালো, খুব ভালো। এখন আপনি যদি একটু দয়া করে দেখিয়ে শুনিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেবো। দেখো, বিদ্যাদান এটা একটা ধর্ম, কিন্তু দশরথ তুমি তো সবই জানো, আমার সময় বড় অল্প। সকাল বিকাল অঞ্জনাকে পড়াতে হয়, সারাদিন আর্ট কলেজে কাটাই, তাই আপনার যখন অবসর হবে মাস্টার বাবু, তখনই ধীমান আপনার কাছে আসবে। আচ্ছা বেশ। তা দেখো বাবা, তুমি যখনই আমাকে ঘরে দেখতে পাবে সোজা আমার কাছে চলে এসো, আমার সাধ্য মতো আমি নিশ্চয়ই তোমাকে শেখাবো বাবা, কোনো সংকোচ করো না, তুমি চলে এসো। আচ্ছা দশরথ, তাহলে ওই কথাই রইল। আপনার অনেক দয়া মাস্টার বাবু, আপনার অনেক দয়া। না না, কি চমৎকার নাচ আর গান দশরথদা। চলো চলো এখান থেকে, তা হোক। আমাদের মতন লোকের ওসব দেখতে শুনতে নেই, বাবুরা দেখতে পেলে রাগ করবে যে। যাও নিজের ঘর যাও, যাও। কি মা? আজ আমার জন্মদিন মাস্টারমশাই। ওহো, তাই তো বটে। আমি আপনাকে নেমন্তন্ন করতে এসেছিলাম মাস্টারমশাই। আজ সন্ধ্যেবেলা যাবেন কিন্তু? ঠিক। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। তোমার বাড়ি তোমার রোজই নেমন্তন্ন মা। আচ্ছা, তোমার জন্মদিনে আমি না গিয়ে কি পারি? নিশ্চয়ই যাব। আমি তাহলে এখন যাই মাস্টারমশাই। আচ্ছা মা, এসো। ওহো, দেখেছো মা,
বড় ভুল হয়ে গিয়েছে তো। আমি ভেবেছিলাম যে তোমার জন্মদিনে আর কি দেবো, তোমার একটা ফটো জোগাড় করে রেখেছি, ভেবেছিলাম নিজে হাতে বেশ করে একটা ছবি তোমার রেখে দেবো। তোমার একবারে ভুল হয়ে গিয়েছে, আর তো সময় নেই। তাতে কি হয়েছে মাস্টারমশাই, পরে সময় মতো এঁকে দেবেন। আচ্ছা আচ্ছা, তাই দেবো তাই দেবো। আমি যাই মাস্টার। আচ্ছা মা, এসে এসে ওরে বাবা, এই যে 9টা বেজে গেল। ধীমান, তুমি পড়াশোনা করো, আমি চান টান ছেড়ে নিয়ে কলেজে দেরি হয়ে যাচ্ছে। ফাগুন হাসে আর ফুলের বাসে, ফাগুন হাসে আর ফুলের বাসে, নেচে ওঠে গিরি ঝরনা। কি অপূর্ব, চমৎকার। ধীমান, কি এই যে চমৎকার, অদ্ভুত। না না বাবা, তোমার লজ্জা পাবার কিছু নেই। তুমি যা এঁকেছো, এই যে শুধু চমৎকার তাই নয়, এ অপূর্ব। আমিও হয়তো চেষ্টা করলে এরকম আঁকতে পারতাম না। তুমি কার কাছ থেকে শিখেছো বাবা? ও আমাদের চাঁদ ব্যবসা মাস্টার মশাই। আমাদের গ্রামে একজন খুব নামকরা কুমোর আছেন, তার নাম মহেন্দ্র পাল। তার হাতের কাজ দেখে আমি নিজেই শিখেছিলাম কিছু মাটি আর পটের কাজ। তোমার শিক্ষা সার্থক হয়েছে বাবা, তুমি সহজাত প্রতিভা নিয়ে জন্মেছো। তোমার তো সবকিছুই রয়েছে, এখন প্রয়োজন শুধু এই প্রতিভাটাকে একটু ফুটিয়ে তোলা। আপনি যদি আমায় একটু শেখান মাস্টার মশাই। আমি? না বাবা না, তোমার আমার থেকে অনেক বড় গুরুর প্রয়োজন, অনেক বড় গুরুর প্রয়োজন। তাই তো তুমি তো আমাকে ভাবিয়ে তুললে বাবা। এমন ঈশ্বরটা তো আশীর্বাদ যে এত ব্যর্থ হতে দেওয়া উচিত নয়। তাই তো এখন তোমাকে নিয়ে কি করছি বলো তো, কি করা যায় তোমাকে নিয়ে? বাবা, দেখো মাস্টারমশাই আমার একটা কি চমৎকার ছবি এঁকে উপহার দিয়েছে, দেখো। বাহ, ছবিটা তো বড় সুন্দর হয়েছে মাস্টারমশাই। শুধু সুন্দর নয় রায়ন, অদ্ভুত হয়েছে, অদ্ভুত। তবে ছবিটা আমি আঁকিনি, আমি হয়তো এমনটি আঁকতে পারতাম না। আপনারা তো নয়, তবে কার আঁকা মাস্টারমশাই? আপনারই আসছে তো সেই পাড়া গানের ছেলে ধীমান, সে এঁকেছে। ধীমান মানে দশরথের সঙ্গে যে ছেলেটি এসেছিল, সেই ধীমান? হ্যাঁ মা, সেই ধীমান। বাহ, ছেলেটি তো খুব ভালো আঁকে। ওর তুলির প্রতি টানে প্রতিভার ছাপ আছে রায়ন। ভগবান ওকে আশীর্বাদ করেছেন, সুযোগ পেলে ও সত্যি একদিন বড় শিল্পী হতে পারবে। কিছু করতে পারেন না রায়ন, যাতে এই কিশোর প্রতিভা সুযোগ আর সুবিধার অভাবে নষ্ট না হয়ে গিয়ে ফুটে উঠতে পারে। আপনার মতন লোকেরাই চিরকাল শিল্পের পৃষ্ঠপোষক, এটাও একটা সামাজিক কর্তব্য। বেশ, ধীমানের জন্য আপনি যা করতে চান করুন, আমি আপনাকে সাহায্য করব। এ মহতেরই যোগ্য কথা রায়ন, এ মহতেরই যোগ্য কথা। আমার এখনো চমক কাটেনি মাস্টারমশাই, ধীমান এত সুন্দর আঁকতে পারে। তুমি অবাক করে দিলে শিবনাথ। দেখুন, সামান্য গ্রামের ছেলে, শিক্ষা পাবার কোনো সুযোগই ওর হয়নি। বলো কি? আগে হ্যাঁ, আমার মনে হয় উপযুক্ত গুরুর হাতে পড়লে। নিশ্চয়ই যদি প্রতিভার সঙ্গে থাকে নিষ্ঠা, তাহলে সে প্রতিভা অনেক দূর যাবে শিবনাথ। আমায় বলছেন? আচ্ছা, তুমি বাইরের কোনো জিনিস থেকেই ছবি আঁকো না নিজের মনের থেকে ছবি আঁকো? নিজের মন দিয়ে যা ভালো লাগে আর ভালোবাসি তাই আঁকতে চেষ্টা করি। যা আঁকতে চাও তা তুমি আঁকতে পারো? না, পারি না। মনে হয় যা আঁকতে চাই তা বুঝি ঠিক হলো না। পেয়েছি শিবনাথ, এতদিন ধরে যা খুঁজেছি পেয়েছি। শিল্পী মনের ওই অতৃপ্তি আমি খুঁজেছিলাম এতদিন। প্রতিভার প্রথম লক্ষণই হলো তাই। শোনো ধীমান, কবিতা লেখার মতো ছবি আঁকা কেউ কাউকে শেখাতে পারে না বাবা।
আমি শুধু পথ দেখিয়ে দিই, কিন্তু আমি বলে রাখছি এ পথ বড় কষ্টের পথ, অনেক দুঃখ, অনেক কষ্ট সহ্য করতে হবে বাবা। পার দিতে তো পার। এটা বোধহয় ঠিক হচ্ছে না। কেন দশরথ? গাঁ থেকে ছেলেটাকে নিয়ে এলো মানুষ হবে বলে, আপনি কোথাও ওকে একটা হাতের কাজ শেখার ব্যবস্থা করে দেবেন, তা নয় সেই টাকা আর পুতুল করার কাজই ঠেলে দিচ্ছেন। কিন্তু দশরথ, সেই টাকা আর পুতুল করার কাজের জন্যই যে জন্মেছে, এইটাই ঈশ্বরের ইচ্ছে। তুমি না বললে হবে কেন বলো? জাত ব্যবসা যাতে ও ছেড়ে দেয় সেই জন্যই তোকে এখানে আনা। আর যে দিনকাল পড়েছে মাস্টার বাবু, ওটোর কি আর কদর আছে? সে কি কথা, নিশ্চয়ই আছে। শিল্পীর কদর চিরকাল আছে, চিরকাল থাকবে। তুমি দেখে নিও দশরথ, এটি ধীমান কত বড় হবে, তার ভবিষ্যৎ কত উজ্জ্বল হবে। বিশ্বাস করো, এটাই ধীমানের মঙ্গল। ভালো হলেই ভালো মাস্টার বাবু। ওটা কি আঁকছো? দেখে বোঝা যাচ্ছে না? হ্যাঁ, বোঝা যাচ্ছে একটি মেয়ে নাচছে। ওই আঁকছি। মেয়েটি কে? একটি মেয়ে। ওর মুখ নেই কেন? মুখটা কেমন হলে মানায় তাই ভাবছি। আচ্ছা, ওখানে আমার মুখটা আঁকলে চলবে? বসুন। না না, দাঁড়ান, এমন করে না, এইরকম নাচের ভঙ্গি। ও দিদিমণি, ঠিক আছে দশরথ। পিসমা তোমায় ডাকছেন। ও, বলো কি, আমি আসছি। আচ্ছা। আর কতক্ষণ লাগবে ধীমান? হ্যাঁ, ও কালকে খানিকক্ষণ বসলেই ছবিটা শেষ হয়ে যাবে। কাল তাহলে আমি এখানে এসে আসবো আর যাই, কেমন? ডাকছো কেন পিসমা? বেলা অনেক হয়ে গেল, চান টান করতে হবে না? চলো। জানো পিসমা, ওই ধীমান না আরেকটা কি সুন্দর ছবি এঁকেছে, কি বলবো। একটা মেয়ে নাচছে অথচ মুখটা কেমন হবে ভাবতে পারছে না। আমি বললাম ওখানে আমার মুখটা আঁকলে চলবে না, ও শুনে না তক্ষুনি রাজি হয়ে গেল আর আমাকে দাঁড়িয়ে থাকতে বললো। হাত পাগুলো সব টনটন করছে। আপনার বাল্যবন্ধুর একমাত্র সন্তান সুশীলের জন্যই বলছি। আপনি যদি পরেশবাবুর কারবারের হাল ধরেন, ছেলেটার মঙ্গল হয়। সুশীল এখন কোথায়? সে এখন বিলেতে আছে। একমাত্র ছেলেকে সুশিক্ষিত করবার জন্যই পরেশবাবু অল্প বয়সে তাকে বিলেত পাঠিয়েছিলেন। কিন্তু 6টা মাস যেতে না যেতেই বেচারির এই বিপদ। সুশীলকে আপনি সান্ত্বনা দিয়ে চিঠি দিন, আমিও লিখব। বাবা নেই বলে বিলেতে তার শিক্ষার কোনো অসুবিধা হবে না, আমরা তো রয়েছি। সে নিশ্চিন্ত মনে লেখাপড়া করবে। ধন্যবাদ, আমার মন থেকে আজ একটা দূর ভাবনা গেল। হ্যাঁ, আর একটা কথা, পরেশের কারবারের সমস্ত দায়িত্ব আমি নিলাম, বাবা, যাতে সুশীল ফিরে এসে তার বাপের গদিতে বসতে। কি মা, কিছু বলবে? অফিস থেকে একবার তোমার গাড়িতে পাঠিয়ে দিও না বাবা, বিকেলে একটু বেড়াতে যাব। বাড়ির গাড়িটা খারাপ হয়ে গেছে কিনা। ও, এদিকে এই তো আমার অঞ্জনা, রায়রায়ণ বংশের একমাত্র প্রদীপ। মা লক্ষ্মী আমার লক্ষ্মীর প্রতিমা। এখন চেষ্টা করছি যাতে গুণে সরস্বতী করা যায়। আমি এবার যাবো বাবা। এসো মা, এসো। দেরি হয়ে গেল বুঝি? খুব বেশি না, কালকের মতো দাঁড়ান। তুমি আমায় আপনি আগে করলে আমার এমন হাসি পায় কেন? ঠাকুর চাকুর ছাড়া আমায় আর কেউ আপনি বলে না। আমিও তাদেরই মধ্যে। ওসব কথা বললে আমি আর ছবি আঁকতে দেব না। অত গম্ভীর মুখ হলে কেমন করে ছবি আঁকবো? হাসি নেই কেন? হাসি আমার আসছে না, আমার নাম ধরে না ডাকলে আমার হাসি আসবে না। কিন্তু আপনাকে যে অঞ্জনা বলে ডাকতে নেই। ব্যাস, ওই তো বলেছ অঞ্জনা, আর কিন্তু আপনি বলতে পারবে না।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।